কৃষ্ণনগর গ্রামে ঘনশ্যাম নামে এক গরিব মুচি থাকত। বেচারা সারাদিনে মাত্র কয়েক টাকাই কামাতো। যা টাকা পয়সাও রোজগার করত তাই দিয়ে ওর সংসার চালানো অসম্ভব ছিল। ব্যাস 10 টাকার কাজ হয়েছে। রোজ রোজ যদি এত কম টাকা আসে কি করে সংসার চলবে আমাকে বলো। তুমি বলো এখন আমি কি করব? মাত্র এই কটা টাকা রোজগার হলে কি করে সংসার চালাবো? কিছু দিনের মধ্যেই বর্ষাকাল আসতে চলেছে। বলো তাহলে কি করে সংসারটা চালাবো? বলো বলো আমাকে। কি করি বলো তো এখন? এইভাবেই দিন কেটে গেল। বেচারা ঘনশ্যাম দোকানে কাজ করছিল। ঠিক সেই সময় গ্রাম পঞ্চায়েত ওর দোকানে আসে। আরে ও ঘনশ্যাম, আমার জুতোটা ছিঁড়ে গেছে, ভালো করে সেলাই করো। দিন প্রধান, আমি আপনার জুতোটা ভালো করে সেলাই করছি। আরে বাহ, তুমি তো এই জুতো ভালো করে সেলাই করেছো। তুমি শহরে কেন যাচ্ছ না? ওখানে তুমি ভালো কাজ পাবে। কি শহর? শহরে গিয়ে আমি থাকবো কোথায়, খাবো কি? শহরে তো কাউকে চিনিও না, ঘরে খাওয়ার মতো কিছু নেই, একটা পয়সাও হাতে নেই। কবে থেকে শহরে যাব বলে ভাবছি। আমি শহরে যাব, সমুদ্র দেখব, বড় বড় হোটেলে খাবো, কিন্তু এমন কিছুই তো আর হলো না। আমি শহরে গিয়ে ব্যবসা করতে চাই, যাতে স্ত্রীকে ভালো করে রাখতে পারি। আরে ভাই, আমাদের মানুষের ইচ্ছে কি কখনো পূরণ হয়? হ্যাঁ সাহেব, ঠিকই বলেছেন, আমাদের ইচ্ছে পূর্ণ হয় না। আমাদের মনুষ্য জীবন বড়ই কঠিন রে, বড়ই কঠিন। এই বলে গ্রাম প্রধান ওখান থেকে চলে গেল। আর বেচারা ঘনশ্যাম নিজের দারিদ্রতা নিয়ে বিরক্ত হয়ে পড়ে। জন্ম থেকে আজ পর্যন্ত দারিদ্রতাই দেখছি। মা বাবার আমলেও দারিদ্রতা সয়েছি অনেক, আর আজও আমি কিছুই করতে পারলাম না। বড় ক্লান্ত লাগে। আজ পর্যন্ত আমি সবার জুতো চপ্পল সেলাই করলাম, কিন্তু নিজের জন্য একটা জুতো আজ অবধি কিনলাম না। কেমন ভাগ্য আমার! হে ভগবান, দরিদ্রর দিকে মুখ তুলে চাও। বেচারা ঘনশ্যাম বসে বসে নিজের দারিদ্রতাকে গালমন্দ করে। তখনই ওর সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছিল, আর সেই গাড়ি থেকে একটি চপ্পল নিচে পড়ে যায়। আরে ওই ভাই, তোমার জিনিসপত্র থেকে একটা জুতো পড়ে গেছে। ও ভাই শোনো, আরে একটু দাঁড়াও তো। ঘনশ্যাম সেই গাড়িওয়ালাকে আওয়াজ করে ডাকতে থাকে, কিন্তু ওই গাড়িওয়ালা ঘনশ্যামের ডাক শুনতে পায় না, আর ও চলে যায়। আরে এ তো খুব ভালো জুতো, আমি এটাকে সেলাই করে পরে নি। আরে বাহ, আমি তো জুতোটা ভালোই সেলাই করলাম। দেখি এটাকে একটু পরে নিয়ে। আরে বাবা, এই জুতো তো আমার পায়ে খুব সুন্দর লাগছে, আর এটার মাপটাও তো আমারই পায়ের মতো। ভালোই হলো, এই চপ্পল কেনার স্বাদটাও মিটে গেল। হায়, যদি এটা পরে সমুদ্রে ঘুরতে যেতে পারতাম। ঘনশ্যাম যাই এমনটা বলে, চপ্পল থেকে আলোর রশ্মি বেরোতে থাকে, আর দেখতে দেখতে আর ঘনশ্যাম ওখান থেকে গায়েব হয়ে গিয়ে সমুদ্রের ধারে পৌঁছে যায়। আরে 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 আরে, কি হলো? আমি সত্যি সত্যি সমুদ্রের ধারে চলে এলাম। আমি তো শুধু বলেছিলাম মাত্র। এমন আশ্চর্য হলো কি করে? হায় হায়, আমি এখান থেকে আমার দোকানে কি করে যাব? আমার তো দোকানে যেতে হবে এক্ষুনি। দোকানে যেতে চাইলেই ঘনশ্যাম আবার গায়েব হয়ে যায়, আর দোকানের সামনে উপস্থিত হয়ে যায়। আরে আরে, আমি আবার আমার দোকানে চলে এলাম কি করে? এমন জাদু হলো কি করে? আরে হ্যাঁ, এই জুতো পরার পর থেকেই এই জাদু হচ্ছে। কিন্তু এই জুতোয় আছেটা কি যার জন্য জাদু হচ্ছে? একবার এই জুতোটা খুলে দেখি কি হয়। আমি সমুদ্রে যেতে চাই। ঘনশ্যাম চপ্পল খুলে সমুদ্রের ধারে যেতে চায়, কিন্তু তখন কিছুই হয় না। আরে এবার তো কিছুই হলো না। একবার চপ্পলটা পরে দেখা যাক। আমি সমুদ্রে যেতে চাই। ঘনশ্যাম চপ্পল পরে যাই সমুদ্রের ধারে যাওয়ার কথা বলে, ঠিক তখনই ও গায়েব হয়ে গিয়ে সমুদ্রের ধারে পৌঁছে যায়।
আরে বাবা বাবা বা, আমার তো খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ হয়েছে। বাহ, খুব আনন্দ হয়েছে। তার মানে এই জুতো পরেই এই সব কিছু হচ্ছে। এবার তো আমার সব জায়গায় যাওয়ার স্বপ্ন সত্যি হবে। ঘনশ্যাম চপ্পলটা পরে খুব খুশি হয়ে যায় আর খুশিতে নাচতে শুরু করে। এই সমুদ্রের জলে মনে হচ্ছে আমি একবার ডুব দিয়ে আসি চট করে। সমুদ্রের ঢেউদের দেখে ঘনশ্যাম সমুদ্রের জলে ডুব দিতে শুরু করে। আরে বাবা বাবা, বেশ মজা হচ্ছে। সমুদ্রে স্নান করার স্বপ্ন সত্যি হলো। এবার আমি আবার দোকানে ফেরত যেতে চাই। ঘনশ্যাম এমনটা বলতেই ওই জাদু চপ্পল ঘনশ্যামকে আবার দোকানে পৌঁছে দেয়। আরে বাহ, এবার তো আমার যেখানে যেতে মন চাইবে সেখানেই যেতে পারবো। এবার আমি পাহাড় যেতে চাই। ঘনশ্যাম বলতেই ওই জাদুর চপ্পল ঘনশ্যামকে পাহাড়ে পৌঁছে দেয়। আরে বাবা বা, এমন পাহাড় তো প্রথমবার দেখছি জীবনে। এবার তো আমার সব স্বপ্ন সত্যি হবে। একটু এই পাহাড়ের হাওয়াকে উপলব্ধি করি। ঘনশ্যাম পাহাড়ের হাওয়ায় হারিয়ে যায়। আমি সমুদ্র দেখে নিলাম, আবার পাহাড়েও ঘুরে নিলাম। আহা, এবার তো আমার জঙ্গলে যেতে ইচ্ছে করছে। জঙ্গলে গিয়ে সিংহ দেখতে চাই আমি। ঘনশ্যাম এমনটা বলতেই ওই জাদুর চপ্পল ওকে জঙ্গলের একেবারে মাঝখানে নিয়ে চলে আসে। আরে বাহ, আমি তো জঙ্গলে এসে গেছি। আমার তো সিংহ দেখার ইচ্ছে ছিল। আরে ওটা তো অত বড় সিংহ। আরে এ তো আমার দিকেই আসছে। আরে এ তো আমার দিকে এগোচ্ছে। বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও। আরে বাবারে, বাঁচাও মাগো। সিংহ যাই ঘনশ্যামের কাছাকাছি আসে তখনই ওই জাদুর চপ্পল ওকে নিজের বাড়িতে পৌঁছে দেয়। আজ তো বেঁচে গেলাম, না হলে ওই সিংহ আমাকে ঠিক খেয়ে ফেলতো। ধন্যবাদ জাদুকরি চপ্পল। ঘনশ্যাম যখনই চপ্পলকে ধন্যবাদ জানায় ঠিক তখনই গ্রাম প্রধান ওখানে উপস্থিত হয়। আরে ঘনশ্যাম, ও ঘনশ্যাম। কি হলো প্রধান মশাই? আরে ঘনশ্যাম, কখন থেকে তোমায় ডাকছি, কোথায় ছিলে? আরে বাহ, তোর জুতোটা তো দারুণ দেখতে। কোথা থেকে কিনলি এই জুতো? আমাকেও বল, আমিও এরকম জুতো নিতে চাই। আরে না না, আমি এই জুতো কোথাও থেকে কিনিনি। আসলে জুতোটা রাস্তায় পড়েছিল। আপনি জানেন প্রধান মশাই, এ কোনো মামুলি জুতো নয়, একটা জাদু জুতো। কি জাদু জুতো? হ্যাঁ হ্যাঁ প্রধান মশাই, আমি আপনাকে সব বলছি। আরে তুমি এসব কি বলছো? এমনটা কি করে হয়? জাদুর চপ্পল সম্পর্কে ধীরে ধীরে গ্রামের সবাই জানতে শুরু করে, যে কারণে ঘনশ্যামের বাড়ির বাইরে ওই জাদুর চপ্পলকে দেখার জন্য লোকজনের ভিড় শুরু হতে থাকে। এই শোনো না, আমি ভাবছিলাম কি এই জাদুর চপ্পল দিয়ে আমরা টাকা কামাই। এ তুমি কি বলছো? জুতো দিয়ে কি করে টাকা কামাবো? তুমি এক কাজ করো, তুমি লোকজনের কাছ থেকে টাকা তোলো এই চটি দেখানোর জন্য, যে এই চপ্পল পরবে তার কাছ থেকে তুমি টাকা নেবে। হ্যাঁ, তুমি এটা ঠিকই বলেছো। এই চপ্পল থেকে আমাদের কিছু টাকা আসবে, তাতে আমাদের দারিদ্রতাও দূর হয়ে যাবে। ঘনশ্যামের দোকানের বাইরে এবার বেড়াতে যাওয়ার জন্য এক প্রকার ভিড় লেগে যায়। আরে ভাই, আমি তো পাহাড়ে ঘুরে বেড়াতে চাই। আরে হ্যাঁ হ্যাঁ, এই নিন আর ঘুরে আসুন পাহাড় থেকে। ঘনশ্যাম এবার জাদুই চপ্পলের সাহায্যে অনেক টাকা কামায়, আর দেখতেই দেখতে ঘনশ্যাম এবার ধনী হয়ে ওঠে। এই দেখে এই গ্রামের সেঠ ধনীরাম ওর সফলতাকে দেখে জ্বলতে থাকে। আরে আমাকেও তো দেখতে হবে, একটা মুচি এত পয়সাওয়ালা কি করে হয়? পরের দিন
ধনীরাম ঘনশ্যামের দোকানে যায়। তখনও দেখে যে লোকজনের একেবারে লম্বা লাইন পড়েছে। ধনীরাম বিরক্ত হয়ে ঘনশ্যামের কাছে পৌঁছয়। আরে আরে ঘনশ্যাম, আমায়ও এই জাদু চপ্পলটা দে, আমি শহরে ঘুরতে যেতে চাই। শেঠজি নিশ্চয়ই, কিন্তু আপনিও লাইনে দাঁড়ান, দেখছেন তো সবাই ঘুরতে যাওয়ার লাইনে দাঁড়িয়েছে। তোরা এত বড় হিম্মত যে তুই আমায় লাইনে দাঁড়াতে বলছিস? ভুলে গেছিস আমি কে? ধনীরাম শেঠ, আমি জানি আপনি কে, তাই আপনাকে সম্মান দিয়ে বলছি যে আপনি লাইনে আসুন। লোকজনের সামনে নিজে অপমানিত হতে দেখে ধনীরাম রেগে গিয়ে ওখান থেকে নিজের বাড়ি চলে যায়। ঘনশ্যামের এত বড় হিম্মত যে সবার সামনে এমন ভাবে বললো আমায়। ওই চপ্পলটা তো আমার যে কোনো প্রকারে হাতে চাই। তারপর দেখবো এই সব কিছু ওর ওই জাদু চপ্পলের দমের জন্যই করতে পারছে। আমার নামও ধনীরাম, তারপরও বুঝবে ধনীরামের সঙ্গে পাঙ্গা নেওয়ার কি ফল। ধনীরাম ঘনশ্যামের চপ্পলটা নিয়ে নেওয়ার জন্য রাত্রে চুপি চুপি ঘনশ্যামের বাড়ি যায়। এই তো সেই চপ্পল, এই চপ্পলের জন্যই ধনীরামের এত পয়সা হয়েছে। এবার দেখবো কি করে। ধনীরাম ঘনশ্যামের বাড়ি থেকে ওই চপ্পল নিয়ে নিজের বাড়ি চলে যায়। আমিও যদি একবার এই চপ্পলটা পরে দেখি। আমারও তো অনেক দিনের শখ যে শহরে ঘুরে বেড়াতে যাব। ধনীরাম ওই জাদুর চপ্পল পরে নেয়। এ জাদু চপ্পল আমায় শহর ঘোরাতে নিয়ে চল। ধনীরাম যাই চপ্পল পরে শহরের বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। তখন চপ্পল থেকে তীব্র রশ্মি বেরোয় আর ও ধনীরামকে হাওয়ায় উড়িয়ে দ্রুত পুরো গ্রামে ঘোরাতে শুরু করে। আরে এ কি হচ্ছে? আরে কেউ আছো, বাঁচাও! আরে আমার সাথে কি হচ্ছে? আমায় নিচে নামাও, কেউ বাঁচাও, বাঁচাও আমায়! ধনীরামের চিৎকারের আওয়াজ শুনে গ্রামের সব লোকেরা একত্রিত হয়ে যায়। বাঁচাও, বাঁচাও! আরে ঘনশ্যাম বাঁচাও! আমায় এই জুতোটাকে বলো যাতে আমায় নিচে নামায়। আরে ধনীরাম শেঠজি, যদি কখনো কোনো লোভী মানুষ এই জুতো পরে, এই জুতো তাকে কখনো ছাড়েই না। আমায় ছেড়ে দে চপ্পল, আমায় ছেড়ে দে, নিচে নামা আমায়, আমার মাথা ঘুরছে, ছেড়ে দে। ধনীরামের বারবার বলার কারণে ওই জাদুর চপ্পল ধনীরামকে ধম করে মাটিতে ফেলে দেয়। লেগেছে। আর কোনোদিন এই চপ্পল পরবো না, আমার ভুল হয়ে গেছে বাবা।